গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি পাউলিংয়ের অপবর্জন নীতি নিয়ে আলোচনা করব। দেখো, এটা ছোট্ট একটা টপিক, যদিও এই টপিক থেকে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশানে কোশ্চেন আসে, আবার বোর্ডেও অনেকবার কোশ্চেন এসেছে। সুতরাং টপিকটা তোমরা ভালো করে দেখো এবং দরকারি পয়েন্টগুলো লিখে রাখো। আর তার আগে তোমাদের বলবো, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে আমি শুরু করছি। লেখো পাউলিংয়ের অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি, ইংরেজিতে বলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপেল। ঠিক আছে, দেখো এখানে আমরা প্রথমে একটা লাইন বলে দেব যে নীতিটা কি। তার আগে আমি একটু বুঝিয়ে দিই। দেখো, এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে, কিন্তু দেখবে একটা মানুষ হতে আর একটা মানুষ আলাদা। দুটো মানুষের ধর্মের মিল নেই। কেন এগুলো হচ্ছে? না, তাদের জিনের পার্থক্য। ঠিক তেমনভাবেই আমরা বলতে পারি, যদি কোনো পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে বা আরও বেশি ইলেকট্রনও থাকতে পারে, তাহলে কোনো পরমাণুর মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। এটাই পাউলিংয়ের অপবর্জন নীতি। তাহলে এখানে তোমরা একটুখানি লেখো যে কোনো পরমাণুর মধ্যে উপস্থিত যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো একই হয় না। ঠিক আছে, তাহলে দেখো পাউলিং কি বললেন, যে কোনো পরমাণুর মধ্যে উপস্থিত যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হয় না। তাহলে যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, মানে সেম হবে না। এটা কে বললেন? পাউলিং। এটাই পাউলিংয়ের অপবর্জন নীতি। তাহলে এইটাকে আমরা ব্যাখ্যা করব। তাহলে এখানে লেখো ব্যাখ্যা। দেখো, লেখো যে একটি অরবিটালকে নির্দেশ করতে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। কি বললাম? একটি অরবিটালকে নির্দেশ করতে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে ওই অরবিটালের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, একটা অরবিটাল মানে মনে আছে এই ঘরগুলো অরবিটাল বলি, তাহলে একটা অরবিটালকে নির্দেশ করতে 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তাহলে এই অরবিটালের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে তাদের প্রথম 3টে কোয়ান্টাম সংখ্যা সেম হবে, তাই না? ধর এটা একটা বাড়ি, এটা একটা ঘর, হ্যাঁ, এদের একটা নাম্বার আছে, বাড়ির নাম্বার আছে, 10 নম্বর বাড়ি, পোস্ট
থানা। তাহলে এই বাড়ির মধ্যে যদি দুজন লোক থাকে, তাদের বাড়ির নাম্বার 10, পোস্ট আর থানা সেম হবে, হবে তো? তাহলে একটা অরবিটালকে নির্দেশ করতে কি কি কোয়ান্টাম নাম্বার লাগছে? প্রথম 3টি কোয়ান্টাম নাম্বার, মানে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, যেটা গৌণ কোয়ান্টাম সংখ্যা l, আর কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m। তাহলে 3টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা অরবিটালকে নির্দেশ করতে হয়, তাকে ডিফাইন করতে হয়। তাহলে সেটা কোনটা? n, l আর m। তাহলে এই অরবিটালের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে তাদের প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা কি হবে? সেম হবে। তাই বলছে দেখো, একটি অরবিটালকে নির্দেশ করতে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার মাঝখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারো n, l and m। তাহলে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। ফলে লেখো, ওই অরবিটালের মধ্যে যে দুটি ইলেকট্রন থাকে, তাদের প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার, ব্র্যাকেটে লিখলাম n, l এবং m, মান সমান হবে। কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা মান আলাদা হবে। ঠিক আছে? তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা মানে কি? s। তাহলে আলাদা হবে, ব্র্যাকেটে লিখে দিলাম s ইকুয়াল টু প্লাস হাফ হবে এবং কি আর একটা ইলেকট্রনের মাইনাস হাফ হবে। s কি হবে? প্লাস হাফ এবং মাইনাস হাফ। তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই আলাদা হবে। তাহলে একটা অরবিটালকে নির্দেশ করতে প্রথম 3টে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। তাহলে একটি অরবিটালের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে তাদের প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? সেম হবে। কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই আলাদা হবে। একটা প্লাস হাফ হলে আর একটা মাইনাস হাফ হবে। কারণ একটা ইলেকট্রন দেখো আপওয়ার্ড ডাইরেকশনে উপরের দিকে মুখ করে আছে, আর একটা ইলেকট্রন দেখো নিচের দিকে মুখ করে আছে। তাহলে এই জায়গাটা ব্যাখ্যাটা বোঝা গেল। তাহলে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হবে না। হ্যাঁ, মানে কোনো একটা পরমাণুর মধ্যে উপস্থিত যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। ক্লিয়ার? এই জায়গাটা যেটা বললাম আশা করি বুঝতে পারলে। দেখো এখানে বলছি উদাহরণ আমরা বলছি, ধরো এই 2s2 ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রন দুটির ক্ষেত্রে বলে এখানে আমরা 2s2, এখানে 2s2 লিখলাম, মানে s এর দুটো ইলেকট্রন, s এর একটা অরবিটাল, যেন আমরা আগেই কোয়ান্টাম নাম্বারে পড়িয়েছি, s এর একটা অরবিটাল, অর্থাৎ এই ঘরগুলোকে অরবিটাল বলি। তাহলে একটা আপওয়ার্ড ডাইরেকশনে আছে, একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে আছে। তাহলে এই ইলেকট্রনকে আমি মনে করলাম ইলেকট্রন 1, এই ইলেকট্রনটাকে মনে করছি ইলেকট্রন 2। এটা ইলেকট্রন 1, এটা ইলেকট্রন 2। তাহলে প্রথমে দেখো n এর মান, তাহলে এটাও 2, এই ইলেকট্রনেরও 2s এর ইলেকট্রন, এটাও 2s এর ইলেকট্রন, এর n এর মান 2, এরও n এর মান 2। ক্লিয়ার? এবারে l এর মান দেখো, এটা s এর ইলেকট্রন, এটাও s এর ইলেকট্রন, তাহলে s কি 0,
এস অরবিটালের এল এর মান কত হয়? 0 হয়, 0 হয়। তাহলে এটা 0, এটাও 0। ঠিক আছে, এবারে তুমি দেখো এল 0 হলে এম, এটা 0, এরও 0, এম 0 হবে। তাহলে প্রথম তিনটে দেখো, এই ফার্স্ট তিনটে কোয়ান্টাম নাম্বার এন এল এম 200, এরও দেখো এল এম এন 200। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, সবাই বুঝতে পারলে। এবারে আমরা এসটা বলছি, দেখো এটা উপরের দিকে মুখ করে আছে, তাহলে উপরের দিকে ডাইরেকশন করে থাকলে আমরা বলি প্লাস আপ, আর নিচের দিকে আছে আর একটা, এটাকে বলি মাইনাস আপ। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তাহলে প্রথম তিনটে কোয়ান্টাম সংখ্যা সেম হলো, কিন্তু ফোর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এস এর মান আলাদা হলো। তাহলে পাউলিং কি বললেন? যে বললেন কোনো পরমাণুর মধ্যে উপস্থিত যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। আমরা সেটা ব্যাখ্যাও করলাম, আবার কি উদাহরণ দিয়েও দেখালাম। তাহলে এই জায়গাটা বোঝা গেল। এবার পাউলিংয়ের অপবর্জন নীতি থেকে কিছু এমসিকিউও আসে। তাহলে কোন ধরনের এমসিকিউ আমাদের আসতে পারে সেইগুলো আমরা একটু আলোচনা করব। ধরো 1 নম্বর একটা কোশ্চেন বলছি, দেখো যে লেখো একটি অরবিটালকে নির্দেশ করতে কতগুলি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? তাহলে একটু আগেই আমি বললাম একটি অরবিটালকে নির্দেশ করতে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। তাহলে এখানে আনসার লিখবে কি? প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা ব্র্যাকেটে এন এল এবং এম প্রয়োজন। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেন আসতে পারে একটি ইলেকট্রনকে নির্দেশ করতে কটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? একটি ইলেকট্রনকে নির্দেশ করতে কয়টি কোয়ান্টাম নাম্বার মানে সংখ্যা প্রয়োজন? তাহলে আনসার লিখবে 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। ঠিক আছে, এইরকম। অ্যানাদার কোশ্চেন আসতে পারে কোশ্চেন 3 তে, দেখো বললো যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s4 হলে ইহা কোন নীতিকে অবমাননা করে? তাহলে আমরা বলবো পাউলির অপবর্জন নীতিকে অবমাননা করে। ঠিক আছে, কেন? তাহলে এখানে লিখবো কারণ একটি অরবিটাল
এর মধ্যে দুটির বেশি ইলেকট্রন থাকলে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার এর কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে, যা পাউলির নীতিকে অবমাননা করে। ঠিক আছে, দেখ যদি এখানে এই 4s ধর এখানে বলেছি 1s4, তাহলে চারটে যদি থাকতো, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, আবার একটা উপরের দিকে, আর একটা নিচের দিকে, তাহলে যে দুটো উপরের দিকে আছে তাহলে এদের তো চারটে কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে যাবে। এই E1 আর E3 এদের চারটে কোয়ান্টাম সংখ্যা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, কারণ দুটো এর অরবিটালের মধ্যে আছে মানে তিনটে, প্রথম তিনটে তো সেম সবার, কিন্তু যেহেতু একমুখ আছে তাহলে চারটে কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়ে যাবে। তাহলে পাউলিং বলেছি তো সর্বাধিক তিনটে কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় না। তাহলে যদি তোমার চারটি মানে দুটোর বেশি ইলেকট্রন থাকে তাহলে যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়ে যাবে, তাহলে যা তোমার পাউলিংয়ের নীতিকে অবমাননা করবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এবার লেখো পাউলির অপবর্জন নীতির প্রয়োগ। হ্যাঁ, পাউলির অপবর্জন নীতির প্রয়োগ। দেখো 1 নম্বরে বলছি, লেখো পাউলির অপবর্জন নীতি সাহায্যে ব্যাখ্যা করা যায় একটি অরবিটালের মধ্যে সর্বাধিক, দেখ একটা অরবিটালের মধ্যে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে পাউলিং এর নীতি থেকে কি ব্যাখ্যা করা যায়? যে একটা অরবিটালের মধ্যে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। একটু আগে বলেছি যদি দুইয়ের বেশি থাকে তাহলে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা সমান হয়ে যাবে, তার মানে যেটা পাউলিং এর নীতিকে ভায়োলেট করে যাবে, মানবে না। তার মানে সর্বাধিক কটা? দুটো ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, 2 নম্বর দেখো, এনতম কক্ষপথে বা এনতম কক্ষে এনতম কক্ষে সর্বাধিক অরবিটালের সংখ্যা ইকুয়াল টু n স্কয়ার। তাহলে এনতম কক্ষে সব থেকে কতগুলো অরবিটাল থাকতে পারে? সর্বাধিক অরবিটালের সংখ্যা n স্কয়ার হবে। ঠিক আছে, এটাও পাউলিং এর নীতি থেকে প্রমাণ করা যায়। আর 3 নম্বর বলছি, তাহলে একটা অরবিটালের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2n স্কয়ার, শুধু ইনটু 2 দিয়ে দেব। যদি nতম কক্ষে অরবিটাল যদি n স্কয়ার হয় তাহলে ইলেকট্রন কতগুলো হবে? তাহলে 2 দিয়ে গুণ করে দেব, 2n স্কয়ার, তাই না? তাহলে এবার লেখ nতম কক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা
ইকুয়াল টু 2n স্কয়ার। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল। এখানে আমি একটা প্রবলেম দিচ্ছি, লেখো। প্রবলেম ধরো আমরা 4 বললাম যে 3 নম্বর কক্ষে উপস্থিত অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা কত? সংখ্যা কত? তাহলে আনসার করো, লেখো অরবিটাল এর সংখ্যা ইকুয়াল টু কি n স্কয়ার, n স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9। এবারে লেখো ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল টু 2n স্কয়ার ইকুয়াল টু কি 2 ইনটু 3 স্কয়ার ইকুয়াল টু 18। তাহলে এরকম কোশ্চেন এলে আশা করি পারবে। তাহলে পাউলির অপবর্জন নীতিটা তোমরা ভালো করে বুঝতে পারলে। এখন এর উপর থেকে যাই কোশ্চেন আসুক তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে একটু লিখে নাও। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওগুলো একটু শেয়ার করো এবং নিজেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে নতুন নতুন ভিডিও যখন দেব তোমরা পেয়ে যাবে এবং সেগুলো দেখতে পারবে।